नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब माटनेर रेसिपि। माटन किन्तु आमरा प्रत्येकेई विभिन्न भावे बानाई, तबे बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करब आमी जेभावे बानाई। এইভাবে যদি তোমরা মাটনটা বানাও তাহলে কিন্তু একদম প্রেসার কুকার ছাড়া পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে মাটনটা, আর সুন্দর একটা কালার আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাটন বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি মাটনটা প্রথমেই ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কয়েকটা আলু কেটে নিচ্ছি। আলুগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আলুটা কিন্তু অনেকেই মাটনের সাথে পছন্দ করে না, তবে যারা পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। তবে আমাদের বাড়িতে বা বাঙালি মানেই কিন্তু একটু আলু ছাড়া মাটন কিন্তু অতটা যেন আমাদের ভালো লাগে না, মনে হয় যে একটু আলু হলে রান্নাটা ঠিকঠাক আছে, এই জন্য আমি আলুটার ব্যবহার করলাম। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছিলাম, টমেটোগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর এইদিকে তোমাদের আমি মাটনটা দেখিয়ে দিই। ঠিক এইভাবে পিসগুলো করে নিয়েছি, খুব বেশি বড় না, ঠিক এইভাবে করে করলে কিন্তু সেদ্ধটা খুব ভালোভাবে হয় প্রেসার কুকার ছাড়া। একটা পাত্রে মাটনটা নিয়ে নিলাম, আর চর্বিটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি, চর্বিটা পরে ব্যবহার করব। মাটনের সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। মাংস কিন্তু অনেকে অনেকভাবে মেখে রাখে, তবে বন্ধুরা আমি আজকে যেই পদ্ধতিতে বা যেই মশলাগুলো দিয়ে মেখে রাখছি একবার হলেও এইভাবে রেসিপিটা বানিও। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে টক দই। এরপর হাতে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি অল্প একটু জল দিয়ে আদা রসুন একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর মাংসটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমার মনে হয় যে ফ্রিজে যদি ম্যারিনেট করে নেওয়া মাংস একটু রাখা হয় তাহলে কিন্তু সেই মাংসর স্বাদ আরও ভালো হয়। তবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ফ্রিজের বাইরেও রাখতে পারো, কোনো অসুবিধে নেই, তবে চেষ্টা করো যাতে প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে মাংসটা মেখে রাখা হয়, তাহলে কিন্তু মাংসর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, দেখো অল্প অল্প করে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েছে। এরপর চলো রান্নাটা শুরু করি। কড়াই গরম করে প্রথমেই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে আলুটা ভেজে নেব। তবে এখানে আমি আলু ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিছুর ব্যবহার করব না। লবণটা একবারেই মাংসর মধ্যে একটু বেশি করে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, ওই লবণই কিন্তু আলুর মধ্যেও হয়ে যাবে। আর হলুদের গুঁড়ো দিয়ে যদি আলু ভাজা হয় তখন কিন্তু হলুদের গুঁড়োটা পুড়ে যায় আর একটা কালচে রং ধরে যায়। এই জন্য বন্ধুরা আলু ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। যেটুকু তেল ছিল তার সাথে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা যখন গলে গিয়ে দেখো ওপরের দিকে ভেসে উঠছে তখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। চিনিটা যতক্ষণ না ক্যারামেল হয়েছে একটু অপেক্ষা করেছি। চিনিটা যখন ক্যারামেল হয়ে গেছে এরপরে এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি।
এরপর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সহজেই পেঁয়াজটা গলে যায়। এখানে দেখো চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার জন্য যেমন একটা সুন্দর কালার আসবে, তেমন কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটা সুন্দর লালচে রং ধরে যাবে। আর রেসিপিটার মধ্যে কিন্তু টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে এই চিনি দেওয়ার জন্য। চিনিটা দেওয়ার জন্য দেখো কতটা সহজে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর লালচে রং ধরে গেছে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা কষাবো, যাতে একটু সময় লাগে মশলাটা কষানো হতে আর খুব ভালোভাবে কষানো হয়ে যায়। মশলা কষানোর সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়াবো না, তাহলে সহজেই মশলাটা পুড়ে যেতে পারে আর মশলার কিন্তু কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। মশলা থেকে যখন অল্প অল্প করে তেল ছাড়ছিল, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপর টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। টমেটোটা দেখো সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো কিছু গুঁড়ো মশলার ব্যবহার করলাম না। এরপর দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা। মাংস দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিচ্ছি। দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, আমি তোমাদের আবারও বলছি। আর ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না অবধি এই মাংসর জল খুব ভালোভাবে বেরিয়ে আসছে আর পুরো জলটাই শুকিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ অবধি ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি বেশ অনেকক্ষণ সময় নিয়ে। যখন দেখো খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য আর এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে লঙ্কাটা কোনোভাবেই পুড়ে না যায়। এইভাবে যদি একটু দেরি করে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয়, তাহলে দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আবারও অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ মাটনের জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চর্বি, একসাথে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যে অল্প একটু জল দিয়েছিলাম, এই জলের মধ্যে কিন্তু আবারও প্রায় 4-5 মিনিট সময় নিয়ে আঁচটা কমিয়ে আলুর সাথে ভালোভাবে মাটনটা কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। মাটনের মধ্যে কিন্তু অতি অবশ্যই গরম জল ব্যবহার করো, তাহলে কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসে আর সহজে সেদ্ধ হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। গরম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। এরপর এই ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে দেখো রান্নাটার, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে একটু সময় নিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু কড়াইয়েই সুন্দরভাবে নরম হয়ে যাবে, কোনোভাবে প্রেসার কুকারে দিতে হবে না। যখন ভালোভাবে ফুটে উঠেছে, আবারও গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যতক্ষণ না অবধি ভালোভাবে মাটন আর আলু সুসেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে দেখো আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর মাটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর চলো নাবিয়ে নিই, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। একদম ঘরোয়াভাবে কম মশলাতে আর সুন্দর একটা দেখো কালার এসেছে। রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাটনের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের বিভিন্ন রকম ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ধরনের ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।